সাহা অধ্যয়নালয় বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আমি অরূপ সাহা। আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে বাংলা ব্যাকরণ নিয়ে। আগের ভিডিওতে আমি বাংলার বিভক্তি নিয়ে আলোচনা করেছি। আজকে নিয়ে এসেছি নির্দেশক নিয়ে। নির্দেশক সম্পর্কিত কিছু আলোচনা, যেটা আমি বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। এটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু মাধ্যমিক নয়, এটি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য। বিশেষ করে সিটেট, প্রাইমারি, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট, এছাড়াও ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি ইত্যাদি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই নির্দেশক। আগে বিভক্তি নিয়ে আলোচনা করেছি, বিভক্তিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দিয়েছি, বর্ণনা করেছি, ব্যাখ্যা করেছি। সেইটা যদি কারো প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও একবার, আশা করি ভালো লাগবে। আজকে চলো শুরু করা যাক নির্দেশক নিয়ে। নির্দেশক কি? অর্থাৎ বলা হচ্ছে নির্দেশক। ব্যাকরণটা খুবই কঠিন মনে হয় ছাত্রছাত্রীদের কাছে, কিন্তু এতটাই যে কঠিন তা নয়। যদি একটু ভালো করে বোঝা যায় তাহলে খুবই সহজ মনে হবে। দেখো, যে বর্ণ বা বর্ণ সমষ্টি বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে ব্যক্তি, বস্তু বা প্রাণীর বচন বা সংখ্যা নির্দিষ্ট করে। ব্যক্তি, বস্তু বা প্রাণীর বচন বা সংখ্যা নির্দিষ্ট করে বুঝিয়ে দেয়, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় নির্দেশক। এখানে যেহেতু বিশেষ্য বা সর্বনাম পদ দেওয়া আছে, সেখানে এটা দেওয়া না দিলেও চলতো, ঠিক আছে। বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে কি করে? বচন বা সংখ্যা নির্দিষ্ট করে, কোনো কিছুকে নির্দিষ্ট করে বুঝিয়ে দেয়, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে নির্দেশক বলে। অর্থাৎ সব একদম সহজ করে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে, তাহলে আমাদের এটুকু মনে রাখতে হবে, সেটা বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। যেমন আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই। মেঘেরা ভেসে বেড়াচ্ছে। তাহলে এখানে যদি এর নিচে আন্ডারলাইন থাকে, এখানে দেখবে এটা হচ্ছে বিশেষ্য বা সর্বনাম পদের অন্তর্গত, তাই তো? হ্যাঁ, এখানে হচ্ছে আমরা মেঘ বলতে এখানে বিশেষ্য পদ বুঝে থাকি। তাহলে এগুলো প্রত্যেকটা একটি পদ, একটি পদ, তিনটি পদ, এটা হচ্ছে ক্রিয়াপদ। আর এটা হচ্ছে বিশেষ্য পদ। তাহলে দেখো, এই বিশেষ্য বা সর্বনাম পদে বলাই ছিল বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। তা পরে কি বসছে? মেঘ তো একটাই শব্দ, এটা হচ্ছে শব্দটা হচ্ছে মেঘ। তার রাটা কি? এই রাটা হচ্ছে নির্দেশক। এই রাটা হচ্ছে নির্দেশক। হ্যাঁ, এই রাটাও নির্দেশক। তাহলে এটুকু বোঝা গেল। তাহলে মেঘে যুক্ত রা, মেঘে রা, এটা কিন্তু বিভক্তি নয়। এটা বিভক্তি নয়। বিভক্তিও শব্দে বা পদের পরেই বসে, কিন্তু যুক্ত হয়ে একসঙ্গে বসে। আমি কেন বিভক্তি নয় সেটা আমি পরে বুঝিয়ে দেবো, আলাদা আলাদা করে সম্পূর্ণভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো। তবে একটু অন্যভাবে আরেকটু ব্যাখ্যা করা যাক। এটা তো সবাই জানে, তাহলে আরেকটু অন্যভাবে বলার চেষ্টা করি। দেখো, একটি শব্দকে সম্পূর্ণ পদ পরিণত করে, হ্যাঁ, যে পরাধীন রূপমূল, ঠিক আছে, তাকে কি বলবো জানো তো? তাকে বলা হয় নির্দেশক। একটু অন্যভাবে বললাম, তা চলো সেটা আমি একটু লিখে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, একটি শব্দকে সম্পূর্ণ একটি আমি লিখে দিই আগে, দেখো পারলে লিখে নিও। একটি শব্দকে যে পরাধীন রূপমূল, তাকে কি বলা হয়? তাকে নির্দেশক বলে। একটু অন্যরকম হয়ে গেল, সংজ্ঞা দুটোর মধ্যে পার্থক্য চলে এলো, তাই না?
আমরা দেখো আগের সংজ্ঞাটা দেখি। আগের সংজ্ঞায় কী ছিল? আগে সংজ্ঞা ছিল যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি বিশেষ বা শব্দনাম পদের পরে বসে বচন বা সংখ্যা নির্দেশ করে বা নির্দিষ্ট করে বুঝিয়ে দেয় সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে নির্দেশক বলে। কিন্তু এবার আমি একটু ঘুরিয়ে দিলাম, একই তো শিখলে হবে না। যারা হচ্ছে অন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তাদের তো একটু অন্যভাবে জানার প্রয়োজন আছে। তাই আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সবসময় তো সহজ করে বুঝলে হবে না, একটু কঠিনগুলোকে একটু আয়ত্ত করতে হবে। না হলে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অত সহজে পাস করা যাবে না বা বোঝা যাবে না। একটি শব্দকে সম্পূর্ণ পদে পরিণত করে যে পরাধীন রূপমূল। আমাদেরকে জানতে হবে এই পরাধীন রূপমূল কাকে বলে বা কী, জিনিসটা কী। তার আগে জানার দরকার আছে স্বাধীন এই রূপমূল কী। হ্যাঁ, তাহলে বলছে একটি শব্দকে সম্পূর্ণ পদে পরিণত করে যে পরাধীন রূপমূল তাকে নির্দেশক বলে। একদম ছোট হয়ে গেল, একদম ছোট। তাহলে আমাকে আগে জানতে হবে এই পরাধীন রূপমূলটা কী, জিনিসটা কী। তার আগে আমি জেনে নিতে চাই রূপমূলটা জিনিসটা কী। রূপমূল কী? রূপমূল হচ্ছে, রূপমূল হলো, দেখো আমি লিখে দিই একটু ভালো করে। রূপমূলকে আবার বলা হয় রূপিম বলা হয়। রূপমূল বা রূপিম, রূপমূল বা রূপিম। এই রূপমূল বা রূপিম হলো এক বা একাধিক এক বা একাধিক ধ্বনির সমবায়ে গঠিত। ঠিক আছে, মনে রাখ ভালো করে, ধ্বনির সমবায়ে গঠিত ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। তাহলে রূপমূল বা রূপিম হলো কি? রূপমূল বা রূপিম হলো এক বা একাধিক ধ্বনি সমবায়ে গঠিত ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। তাহলে রূপিমটা কি? রূপিম হচ্ছে কোনো একটি শব্দের ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। তাহলে একটা শব্দকেও বলতে পারি আমরা, একটা শব্দকেও আমরা বলতে পারি, তাই তো। তাহলে দেখো, যেমন গাছেরা, বুঝতে পারছি আমি কী লিখলাম? গাছেরা। তাহলে গাছরা, ঠিক আছে। বা আমি আগের উদাহরণটা দিয়ে বলতে পারি, দেখো মেঘেরা, ঠিক আছে। তাহলে গাছটা হচ্ছে শব্দ, হ্যাঁ, এটা হচ্ছে শব্দ। আর এটা কি? এটা হচ্ছে নির্দেশক। গাছটা শব্দ, আর এই রাট হচ্ছে নির্দেশক, আর গাছটা হচ্ছে শব্দ। তাহলে এই শব্দ আর নির্দেশক এই দুটোর মধ্যেও একটা জিনিস রয়েছে, সেটা কি? আমি একটু আগে বললাম যে একটি শব্দকে সম্পূর্ণ পদে পরিণত করে যে পরাধীন রূপমূল, তাই তো, বা রূপিম। রূপমূল দুই প্রকারের হয়। একটা হচ্ছে স্বাধীন মূল, যেটা আরও অনেক ভাগ আছে, তবে ওগুলো আমি আর বোঝাচ্ছি না, ওগুলো আমি পরে আলোচনা করব। হ্যাঁ, কারণ দ্বাদশ শ্রেণীর সিলেবাসের মধ্যে এটা রূপতত্ত্বের মধ্যে রয়েছে। আর হচ্ছে পরাধীন। আমি জাস্ট নির্দেশকটা বোঝানোর জন্যই আমি এইটুকুই ব্যবহার করছি, স্বাধীন আর পরাধীন। স্বাধীন কোনটা? স্বাধীন হচ্ছে এইটাকে বলা হচ্ছে, এই গাছ যে শব্দটা, সেই শব্দটা হচ্ছে স্বাধীন রূপমূল। হ্যাঁ, স্বাধীন রূপমূল। এর একটি নির্দিষ্ট অর্থ রয়েছে, এর একটি নির্দিষ্ট অর্থ আছে, এটা হচ্ছে সেই শব্দটা। তো গাছটা হচ্ছে একটি শব্দ, সেই শব্দটাই হচ্ছে স্বাধীন রূপমূল। হ্যাঁ, স্বাধীন রূপমূল আমি ছোট ছোট করে লিখছি। আর এটা কি? এটা হচ্ছে নির্দেশক, যেহেতু এটা হচ্ছে পরাধীন রূপমূল। স্বাধীন রূপমূল, এটা পরাধীন রূপমূল। এর কোনো নিজস্ব স্বতন্ত্র বা অর্থ থাকে না, এর অর্থ থাকে না। তাহলে এটুকু বুঝে গেল যে গাছেরা এটা একটা তাহলে গাছটা হচ্ছে কি? স্বাধীন রূপমূল, আর হচ্ছে এটা পরাধীন রূপমূল, যে এটা যুক্ত হয়। সেই কারণে সংজ্ঞায় বলা হয়েছে কি?
সংজ্ঞা দেখো, সে যে সংজ্ঞা দিয়েছে নতুন, একটি শব্দকে সম্পূর্ণ পদে পরিণত করে যে পরাধীন রূপমূল। তাহলে জানি এটা একটা শব্দকে পদে পরিণত করছে কে? এই পরাধীন রূপমূলটি। বোঝা গেল? পরাধীন রূপমূল শব্দকে পদে পরিণত করছে, কারণ যখন শব্দের সঙ্গে কোনো নির্দেশক বিভক্তি যুক্ত হয় সেটা পদ পরিণত হয়, তাই এটাকে পদে পরিণত করছে। তাই বলা হয়েছে কোনো শব্দকে যখন যে পদে পরিণত করে যে পরাধীন রূপমূল, যে পরাধীন রূপমূল তাকেই বলা হয় নির্দেশক। বোঝা গেল? এটুকু আশা করি বোঝাতে পারলাম। আর স্বাধীন রূপমূল আর পরাধীন রূপমূলটাও বুঝলে। স্বাধীন রূপমূল এবং পরাধীন রূপমূলের কোনো অর্থ থাকে না, তাই রায়ের কোনো অর্থ নেই। স্বাধীন রূপমূলের অর্থ আছে, এরা নিজস্ব স্বতন্ত্র, এদের নিজস্ব প্রত্যেক আলাদা আলাদা অর্থ রয়েছে। আমি এই সম্পর্কে রূপমূল সম্পর্কে, রূপতত্ত্ব সম্পর্কে আমি পরে আলোচনা করব, পরে আসবো। হ্যাঁ, আমার সঙ্গে যুক্ত থেকো এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে রেখো, এবং বেল আইকনটিও অন করে রেখো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সেটা সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। আরও ভালো ভালো অনেক তথ্য সমৃদ্ধ ব্যাকরণ থেকে, বিভিন্ন বিষয় থেকে আমি কিন্তু আপলোড করতে থাকবো। তোমরা পারলে দেখে নিও, আর বিভক্তিটাও দেখে নেবে। চলো এবারে আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবারে বিভক্তি আমি একটা শ্রেণী বিভাগ দেখে নিই। বিভক্তিকে বিভক্তি হচ্ছে নির্দেশক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে একবচনাত্মক নির্দেশক বা এক বচন প্রকাশক নির্দেশক, আর বহু বচন প্রকাশক নির্দেশক। তার নির্দেশকগুলি দেখে নেওয়া যায়। নির্দেশকগুলি যেমন নির্দেশকগুলি হলো, যেমন আমি কয়েকটা নির্দেশের নাম লিখছি, দেখুন। টি, টা, খানা, খানি, ঠিক আছে, এই একটা লিখলাম। আর একটা কিছু লেখা যেতে পারে, যেমন গুলো, গুলি, ঠিক আছে, যেমন লোকগুলো, লোকগুলি, গুলা ইত্যাদি। তাহলে এই দুটো কি, এটা হচ্ছে, দেখো ভালো করে ছবিটা দেখার চেষ্টা করে। এক বচনাত্মকটা হলো টিটা খানাখানি, আর বহু বচনাত্মক হলো গুলোগুলি, ঠিক আছে। এক বচনটা হচ্ছে টিটা খানাখানি, আর গুলাগুলি এগুলো, গুলি গুলো এগুলো হচ্ছে বহু বচনার্থক, বহু বচনকে নির্দেশ করে। এই নির্দেশকগুলো যখন শব্দের সঙ্গে যুক্ত হয় তখন কী হয়? বহু বচন নির্দেশ করে। আর টিটা খানাখানি এগুলো যখন যুক্ত হয় তখন কিন্তু এক বচন নির্দেশ হয়, একটি বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে, একটি বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে। একটা উদাহরণ দেওয়া যাক, উদাহরণ দিয়ে বোঝা যাক এটা কেমন হলো। দেখো আমি একটা লিখছি, সাইকেলটা পড়ে গেল, ঠিক আছে। সাইকেল শব্দ, টাটা হচ্ছে নির্দেশক, এটা আমি জানি শব্দ, এটা হচ্ছে নির্দেশক। তাহলে শব্দ আর নির্দেশক, তাহলে এইটা কি, এইটার দ্বারা, এই তার দ্বারা একটি মাত্র সাইকেলকে নির্দেশ করছে, একটি মাত্র সাইকেলকে নির্দেশ করছে। তাহলে হচ্ছে এই টাটা হচ্ছে কি, টাটা হচ্ছে এক বচনাত্মক নির্দেশক। বোঝা গেল? এবার 2 নম্বরটা দেখা যাক। 2 নম্বরটা কি? 2 নম্বর দেখো, বহু বচনাত্মকটা দেখে, ছেলেগুলো বা গুলি, ছেলেগুলো, দেখো ছেলেগুলো বাড়ি ফিরেছে, ছেলেগুলো বাড়ি ফিরেছে। ছেলেটা হচ্ছে শব্দ জানি, আর গুলোটা নির্দেশক। কিন্তু ছেলেগুলো বলতে কোনো একটি ছেলে নয়, ছেলেটি বললে একজনকে বোঝায়। ছেলেটি বলতাম, ছেলেটি বললে এই টির দ্বারা একটি মাত্র ছেলেকে বোঝানো হচ্ছে, কিন্তু ছেলেগুলো বলতে অনেক ছেলেকে বোঝানো হচ্ছে, তাই এই নির্দেশক দ্বারা বহু বচনকে নির্দেশ করছে। বোঝা গেল? এটুকুই। তাহলে নির্দেশক কি, নির্দেশক প্রকারভেদ এবং নির্দেশকের মধ্যে আরেকটা জিনিস আমাদের জানার দরকার আছে, নির্দেশকের আমরা অনেক পার্থক্য করতে পারি, আসবে সেটা। তার জন্য আমরা নির্দেশকের একটু বৈশিষ্ট্যটা ভালো করে জেনে থাকা জানা আমাদের প্রয়োজন।
তাই একটু বৈশিষ্ট্য জানা যাক নির্দেশকের বৈশিষ্ট্য কী। এই নির্দেশকের বৈশিষ্ট্য আমাদেরকে অনেক কাজে আসবে, অনেক কাজে আসবে। আমাদের অনেক কিছু মানে পার্থক্য হোক, এমনি সংক্ষিপ্ত প্রশ্ন করতেও আমাদের এই নির্দেশকের বৈশিষ্ট্যটা সাহায্য করে। কারণ প্রত্যেকটা ব্যাকরণের প্রত্যেকটা ভাগ যখন আমরা আলোচনা করি, তাদের যদি আমরা বৈশিষ্ট্য জেনে থাকি, তাহলে অনেক প্রশ্ন আমাদের সলভ হয়। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো থাকবে। জানা থাক নির্দেশকের বৈশিষ্ট্য। 1 নম্বর নির্দেশকের প্রথম বৈশিষ্ট্য, নির্দেশক প্রত্যয়ের মতো নয়। নির্দেশক প্রত্যয়ের মতো নয়। প্রত্যয়ের মতো নয় কেন বলা হলো? কারণ হচ্ছে নির্দেশক হচ্ছে একটা প্রত্যয় হচ্ছে পদ গঠন করে, ঠিক আছে? নির্দেশক হচ্ছে কী করে? পদ গঠন করে। কিন্তু প্রত্যয় কিন্তু শব্দ গঠন করে, শব্দ গঠন করে। প্রত্যয় কিন্তু পদ গঠন করে না। প্রত্যয় পদ গঠন করে না, শব্দ গঠন করে। এটুকু মনে রাখবে, প্রত্যয় কখনো পদ গঠন করে না, শব্দ গঠন করে। আর সেই শব্দের সঙ্গে যখন নির্দেশক যুক্ত হয় তখন পদ তৈরি হয়। বোঝা গেল? হ্যাঁ। নেক্সট 2 নম্বরে দেখো, মনে রাখবে, নির্দেশক অব্যয় নয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নির্দেশক কোনো অব্যয় পদ নয়। অব্যয় বাক্যে স্বাধীনভাবে বসে। অব্যয় আমরা জানি অব্যয় বাক্যে স্বাধীনভাবে বসে। অব্যয় একা বসতে পারে। যেমন যে, সে, যাকে, তাকে, এইগুলো সাপেক্ষ সূচক অব্যয়। এছাড়া আছে সব, সমেত, এগুলো সমষ্টিবাচক অব্যয় ইত্যাদি অনেক অব্যয় আছে। দেখো অনেক অব্যয় আছে, কিন্তু সেই অব্যয়গুলো সম্পূর্ণ স্বাধীনভাবে ব্যবহৃত হয়। কিন্তু নির্দেশক কিন্তু স্বাধীনভাবে বসে না। নির্দেশক স্বাধীনভাবে বসে না, বিভক্তির মতোই সে শব্দের সঙ্গে মিশে থাকে। বিভক্তির মতোই শব্দের সঙ্গে মিশে থাকে। বিভক্তি যেমন শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, নির্দেশকও ঠিক তেমনভাবে যুক্ত হয়ে বসে। নির্দেশক ঠিক তেমনভাবে যুক্ত হয়ে বসে। দেখো এবার 3 নম্বর পয়েন্টে দেখো, নির্দেশক অনেক সময় ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়। খুব ভালো, ক্রিয়ার সময় যুক্ত। এটা তো আমরা দেখিনি নির্দেশক কখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়। একটা উদাহরণের সাহায্যে দেখা যাক। দেখো, বাড়ি গিয়ে করবেটা কি? বাড়ি গিয়ে করবেটা কি? এই করবেটা হচ্ছে ক্রিয়াপদ। হ্যাঁ, এর সঙ্গে কি যুক্ত আছে? নির্দেশক যুক্ত আছে। বোঝা গেল? বাড়ি গিয়ে করবেটা কি? এর সঙ্গে নির্দেশক যুক্ত রয়েছে। তারপর আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে থাকি, বলতে পারি যে এখন অনেক রাত, বা এই রাতে যাবোটা কোথায়? এই রাতে যাবোটা কোথায়? এই টাটা কিন্তু নির্দেশক ক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে। ওই জন্য হচ্ছে নির্দেশক অনেক সময় ক্রিয়ার সঙ্গেও যুক্ত হতে পারে। নির্দেশক অনেক ক্ষেত্রে পদের পূর্বে বসে। আমরা জানি পদের পরে বসে, বিভক্তিও পদের পরে বসে, কিন্তু নির্দেশক অনেক ক্ষেত্রে পদের পূর্বেও বসতে পারে। যেমন খান দশেক মানুষ মিলে কাজটি করবে। খান দশেক মানুষ, এইটা হচ্ছে কি? নির্দেশক। খান দশেক মানুষ, এটা হচ্ছে নির্দেশক। বোঝা গেল? কি ওই জন্য বিশেষ্য বা সর্বনাম পদের পূর্বে বসেছে। এই এটা খান দশেক না দিয়ে, হ্যাঁ, জনা দশে দিলে ভালো হয়। হ্যাঁ, খান দশে দিলে বস্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে জনা দশক হবে, ঠিক আছে? খান দশে দিলে ভুল হবে। খান দশে একটু বস্তু হয়। জনা দশেক মানুষ মিলে কাজটি করলো। এইটা এইভাবে করতে হবে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি বা আমি কি বোঝালাম। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। একটি লাইক দিও, এবং কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তাহলে আমারও একটু ভালো লাগবে, একটু উৎসাহিত হব, আরও ভালো তথ্য সমৃদ্ধ কিছু ব্যাকরণ আমি তোমাদের সামনে উপস্থাপিত করতে পারবো। ধন্যবাদ সবাইকে।